আজকে আমরা ফিনান্স প্রথম পত্রের অধ্যায় 2 এর 8 নম্বর টপিকে শিখব প্রাথমিক বাজারে শেয়ার বিক্রয়ের পদ্ধতি সম্পর্কে। তো চলো জেনে নিই এই টপিকটা কিসের জন্য আমাদের ইম্পর্টেন্ট। তো এই টপিকটা মূলত আমাদের ইম্পর্টেন্ট তোমার প্রাথমিক বাজারে শেয়ার বিক্রয়ের পদ্ধতি, অর্থাৎ কিভাবে আমরা প্রাথমিক বাজারের মাধ্যমে আমরা শেয়ার বিক্রি করতে পারি। তো এখানে মূলত আমার অনুধাবনমূলক কোশ্চেন তোমার আসবে, এখানে আমার অনুধাবনমূলক কোশ্চেন আসবে এবং ক নাম্বারও কোশ্চেন আসতে পারে যে শেয়ার বিক্রয়ের প্রাথমিক গণপ্রস্তাব বলতে কি বুঝো। এবং এমসিকিউ এর জন্য এটা তেমন একটা ইম্পর্টেন্ট না, জাস্ট ক এবং খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। তো চলো আমরা টপিকটা শিখি। তো প্রথমেই শেয়ার বিক্রয়ের বিভিন্ন পদ্ধতি আছে। হ্যাঁ, প্রাথমিক বাজারে শেয়ার বিক্রয়ের বিভিন্ন পদ্ধতি আছে, যার মধ্যে সবথেকে জনপ্রিয় পদ্ধতি হচ্ছে প্রাথমিক গণপ্রস্তাব। তো প্রাথমিক গণপ্রস্তাব বলতে কি বুঝো বা ইনিশিয়াল পাবলিক অফারিং বলতে কি বুঝো, এখানে একটা কোশ্চেন পাবা। তো পূর্ববর্তী টপিকে আমরা একটা বেসিক ধারণা নিয়েছিলাম, এখন আমরা ওই ধারণার প্রেক্ষিতে একটু বিস্তারিত আলোচনা করব যে কিভাবে অ্যাকচুয়ালি গণপ্রস্তাবটা দেয়। তো চলো দেরি না করে শুরু করি। তো প্রাথমিক বাজারে শেয়ার বিক্রয়ের সবথেকে জনপ্রিয় এবং বহুল প্রচলিত পদ্ধতি হচ্ছে প্রাথমিক গণপ্রস্তাব। তো গণপ্রস্তাব কিভাবে আমরা দিব, সেটা হচ্ছে কোনো প্রতিষ্ঠান যদি জনগণের নিকট প্রথম তাদের শেয়ার বিক্রয় করতে চায়, তবে তাদেরকে কোম্পানির একটি প্রসপেক্টাস প্রদান করতে হয়। কি প্রদান করতে হয়? প্রসপেক্টাস প্রদান করতে হয়। অর্থাৎ কোম্পানি কতটুকু লাভ করেছে, কতটুকু ক্ষতি করেছে, এটার বিস্তারিত একটা বিবরণী হচ্ছে প্রসপেক্টাস। প্রসপেক্টাস মানে কি তোমার ভাইয়া? বিবরণী। হ্যাঁ, বিস্তারিত বিবরণী, যে বিবরণীতে তোমার কি কি থাকবে, লাভ ক্ষতি থাকবে, সম্পদের পরিমাণ থাকবে, এগুলো সব বিস্তারিত বিবরণ দেওয়া থাকবে। হ্যাঁ, যেখানে বিনিয়োগকারীরা কোম্পানি প্রসপেক্টাস থেকে কোম্পানি সম্পর্কে ধারণা লাভ করতে পারে বা প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা লাভ করতে পারে। বিনিয়োগকারীরা প্রতিষ্ঠান সম্পর্কে জেনে তাদের শেয়ার বিনিয়োগ করতে যদি আগ্রহ হয়, তবে তারা শেয়ার করার জন্য আবেদনপত্র সংগ্রহ করে, আবেদন করে। এবং এক্ষেত্রে দৈনিক পত্রিকা, ওই যে বললাম আগে আমি বলেছি যে দৈনিক পত্রিকায় শেয়ার করার আহ্বান জানিয়ে প্রতিষ্ঠানটি প্রসপেক্টাস ইস্যু করে। তার মানে কাজ কয়টা? কাজ তিনটা। একটা হচ্ছে পত্রিকার মাধ্যমে গণপ্রস্তাব দেওয়া, দ্বিতীয়ত আবেদনপত্র সংগ্রহ, তৃতীয়ত তোমার প্রসপেক্টাসের মাধ্যমে জানিয়ে দেওয়া। তার মানে এখানে তিনটা জিনিস, এতক্ষণ আমরা তিনটা জিনিস সামারি করলাম। হ্যাঁ, প্রাথমিক গণপ্রস্তাবে আমরা তিনটা জিনিস শিখলাম। এক নাম্বারটা হচ্ছে তোমার পত্রিকার মাধ্যমে গণপ্রস্তাব দেওয়া, পত্রিকার মাধ্যমে গণপ্রস্তাব দেওয়া। হ্যাঁ, দুই নাম্বার হচ্ছে তোমার কি করতে হবে? প্রসপেক্টাস ইস্যু করতে হবে, প্রসপেক্টাস ইস্যু করতে হবে, যে ইস্যু করার মাধ্যমে আবেদনকারীরা জানবে এবং আবেদনকারীরা শেয়ার করার জন্য আবেদনপত্র সংগ্রহ করবে, আবেদনকারীরা। হ্যাঁ, আবেদনপত্র সংগ্রহ করবে। বোঝা গেল? তারপর হচ্ছে ব্যক্তিগত বিক্রয়ের মাধ্যমেও আমরা কিন্তু শেয়ার বিক্রয়ের প্রাথমিক বাজারে শেয়ার বিক্রি করতে পারি। ব্যক্তিগত বিক্রয় কীভাবে ব্যক্তিগতভাবে বিক্রয় করব? যে তোমার শেয়ার বিক্রি করতে যারা আগ্রহী, তারা ব্যক্তিগতভাবে এক বা একাধিক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা পরবর্তীতে শেয়ারগুলো তাদের পছন্দসই বিনিয়োগকারীর নিকট বিক্রি করে। এই পদ্ধতি সবথেকে বড় সুবিধা হচ্ছে এটার খরচ অনেক কম এবং অত্যন্ত দ্রুত অর্থায়ন কার্যাবলী সম্ভব হয়। তো এটা মাথায় রাখবা যে কোন পদ্ধতিতে খরচ সবথেকে কম, এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। মাথায় রাখবা যে কোন পদ্ধতিতে খরচ সবথেকে কম, সেটা হচ্ছে ব্যক্তিগতভাবে বিক্রয়ের পদ্ধতিতে। ধরো আমি আমার প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ করব। তো কর্মী নিয়োগ করতে গেলে আমি যদি সবার ইন্টারভিউ নিই, তো ইন্টারভিউ নেওয়ার একটা খরচ আছে, ঠিক আছে? তারপরে আবার কোশ্চেন করতে হবে, সেটার জন্য কমিটিকে একটা খরচ দিতে হবে। তো আমি যদি আমার নিজের মধ্য থেকে স্কিল কাউকে খুঁজে নিই, তাহলে আমার এই খরচগুলো লাগতেছে না, এক্সট্রা সময় লাগতেছে না। তো এই সেম ইস্যু হচ্ছে ব্যক্তিগত বিক্রয়ের ক্ষেত্রে। ধরো আমি যদি তোমার সবাইকে পত্রিকায় তোমার কি বলে বিজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দিই যে আমার প্রতিষ্ঠানে আমি শেয়ার বিক্রি করছি, তোমরা আমার প্রতিষ্ঠান থেকে শেয়ার কেনো। তো পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার জন্য একটা খরচ আছে। তারপরে হচ্ছে সবাই প্রস্তাব দিবে, আমার প্রস্তাব আবার বিবেচনা করা লাগবে। তো এইরকম নানা রকম সময় এবং খরচ তোমার গণপ্রস্তাবে থাকে। কিন্তু আমি যখন ব্যক্তিগতভাবে কারো কাছে বিক্রয় করে দিব, বা ধরো তোমাকে একটা সহজ উদাহরণ দিই, ধরো তোমার একটা জমি আছে। তো জমি তুমি যদি লিফলেট
ছাপায় বলো যে ভাই আমি জমি বিক্রি করব, তাহলে 10 জন আসবে, তোমার 10 বারটা সময় দিতে হবে 10 জনকে। কিন্তু যদি তোমার বাড়ির পাশে তোমার যে চাচা আছে, চাচাকে বলো যে চাচা আমার জমিটা কিনে না, কিনে নিল, তোমার আর বাড়তি খরচ হলো না, এবং দ্রুততম সময়ে তুমি তোমার জমি বিক্রি করে তুমি টাকা নিতে পারলা। তো জিনিসটা কাইন্ড অফ সেম, যে এই পদ্ধতিতে খরচ অনেক কম এবং দ্রুত অর্থন করা সম্ভব। তারপরে আসি মধ্যস্থতাকারীর মাধ্যমে বিক্রয়। এটা হচ্ছে সহজ কথায়, এই যে ধরো তোমার জমি বিক্রি করবা, তোমার চাচার কাছে জমি বিক্রি করবা, তো তো চাচা না, ধরো তুমি আর একজনের কাছে জমি বিক্রি করবা, তুমি তোমার গ্রামের একজন রহিম মিয়া আছে, হ্যাঁ রহিম মিয়া আছে, যে মনে করো কি বলে, মাঝখানে তোমার বাংলা নাটকগুলোতে ম্যাক্সিমামই দেখবা যে যখন তোমার কিছু কিছু নাটকে তোমার যারা বিদেশ যেতে চায়, মাঝখানে গ্রামের একজন দালাল থাকে, ওই দালালরা সবাই টাকা দেয়, তো টাকা দিয়ে হচ্ছে ওই দালাল তারপরে তাদেরকে ঘুরায় 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 তারপরে টাকা মেরে দিয়ে চলে যায়। তো এরকম কিছু মধ্যস্থতাকারী আছে যাদের কাজ হচ্ছে তোমার বিক্রি করে দেওয়া, তাদের শেয়ার বিক্রি করে দেওয়া। তো ধরো এটা একদিক দিয়ে লাভজনক, কিভাবে লাভজনক, যদি তোমার মধ্যস্থতাকারীর স্কিল ভালো থাকে, ধরো তার কাছে অনেক কাস্টমার পরিচিত আছে, তো সে তোমাকে জমি সুন্দর মতো বিক্রি করে দিতে হবে, কিন্তু মাঝখানে তাদেরকে একটা পার্সেন্টেজ দিতে হবে যে সে তোমার জন্য যেহেতু খাটছে। হ্যাঁ, তো সেমভাবে মধ্যস্থতাকারীর মাধ্যমে বিক্রয়ের ক্ষেত্রে কমিশনের বিনিময়, কিসের বিনিময়ে, কমিশনের বিনিময়ে বিভিন্ন মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের, যেমন শেয়ার ব্রোকার, বাণিজ্যিক ব্যাংক এবং অন্য আর্থিক প্রতিষ্ঠান বাজার সৃষ্টি বা বাজার খোঁজার জন্য দায়িত্ব প্রদান করে থাকে। এই প্রতিষ্ঠানের কাজ মূলত কি হয়ে থাকে, কাজ মূলত শেয়ার বিক্রির দায়িত্ব নেওয়া, শেয়ার বিক্রির দায়িত্ব নেওয়া, কিন্তু দায়িত্ব নিলেও তারা পুরোপুরি শেয়ার বিক্রয়ের গ্যারান্টি প্রদান করে না, তারা শুধুমাত্র তাদের দায়িত্ব পালনের জন্য কমিশন চার্জ করে থাকে। অর্থাৎ আমি তোমাকে বললাম যে ঠিক আছে, তোমাকে আমি তোমার শেয়ারটা বিক্রি করে দিব, কিন্তু আমি গ্যারান্টি দিতে পারতেছি না, কিন্তু আমি বিক্রি করে দেওয়ার জন্য চেষ্টা করবো, এই জন্য তুমি আমাকে চার্জ দিবা, এরকম আর কি, বোঝা গেছে। তারপরে ব্যবস্থাপক ব্রোকারের মাধ্যমে বিক্রয়। যখন কোনো নতুন প্রতিষ্ঠান, একটা জিনিস মাথায় রাখবা, মধ্যস্থতাকারী হচ্ছে পুরাতন প্রতিষ্ঠানের ক্ষেত্রে, আর নতুন প্রতিষ্ঠানের ক্ষেত্রে হচ্ছে ব্রোকারের মাধ্যমে বিক্রি করতে হয়। নতুন প্রতিষ্ঠান যখন তাদের শেয়ার বিক্রি করতে চায়, তখন তো নর্মালি জনসাধারণ বিশ্বাস করবে না যে আচ্ছা এটা নতুন কোম্পানি, এমন আমার টাকা মেরে দিয়ে চলে যাবে। তো তখন কি করতে হয়, যে তারা প্রাথমিক বাজারে শেয়ার বিক্রয় করে থাকে, তারা এক্ষেত্রে একটা ব্রোকার প্রতিষ্ঠানের সহায়তা নেয়। ধরো আমাকে মার্কেটে অনেক দিন ধরে তোমরা চিনো, ধরো আমাকে মার্কেটে অনেক দিন ধরে চিনো, আমি তোমাদেরকে বললাম যে এটা নতুন প্রতিষ্ঠান, কিন্তু ভালো প্রতিষ্ঠান, তোমরা কিনো এর থেকে, তুমি আমাকে বিশ্বাস করে নতুন প্রতিষ্ঠান থেকে তুমি শেয়ার কিনবা, এই জন্য আমাকে বলা হচ্ছে ব্রোকার। তো ব্রোকার প্রতিষ্ঠানের সহায়তা নেয়, সেই প্রতিষ্ঠানটি কখন কোন সময় শেয়ার ইস্যু করতে হবে এই বিষয়ে উপদেশ প্রদানের পাশাপাশি প্রতিষ্ঠানটির প্রসপেক্টাস থেকে শুরু করে মাধ্যমিক বাজারে লিস্টেড হওয়া পর্যন্ত সব কাজে তারা হেল্প করে। হ্যাঁ, এবং এর বিনিময়ে তারা কমিশন পেয়ে থাকে। বিশেষ সুবিধায় বিক্রয়, আর একটা পদ্ধতি আছে বিশেষ সুবিধা প্রদান করে বিক্রি করা। যেমন শেয়ার বাজারে কোনো প্রতিষ্ঠান যদি আবারও শেয়ার বিক্রয় করতে চায়, তবে তারা প্রতিষ্ঠানের বর্তমান শেয়ার হোল্ডারদেরকে পুনরায় শেয়ার করে আবেদন জানাতে পারে। ধরো আমার 5 লক্ষ টাকা আমি শেয়ার বিক্রি করলাম, আবার আমার 5 লক্ষ টাকা প্রয়োজন, তখন আমার যারা রিপিটেড কাস্টমার আছে, মানে যারা অলরেডি 5 লক্ষ টাকা শেয়ার কিনছে, বললাম যে ভাই আপনারা আবার 5 লক্ষ টাকা শেয়ার কিনেন, আপনাদেরকে প্রফিট ডাবল করে দিব। তো এইভাবে যে শেয়ার বিক্রির আবার পুনরায় প্রস্তাব দিলাম, পুনরায় আহ্বান করলাম, এক্ষেত্রে হচ্ছে বিশেষ সুবিধায় তোমার বিক্রয় করা। যেমন আমি কি সুবিধা দিলাম, যে ভাই আবার আপনি যদি আমার শেয়ার কেনেন তাহলে আপনার প্রফিট আমি ডাবল করে দিব। এক্ষেত্রে পূর্বে শেয়ার হোল্ডাররা তাদের বর্তমান শেয়ারের আনুপাতিক হারে শেয়ার ক্রয়ের সুবিধা পেয়ে থাকে। এই পদ্ধতিটিকে রাইট শেয়ার ইস্যু বলা হয়। এই যে রাইট শেয়ার কাকে বলে, এটা খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। রাইট শেয়ার কাকে বলে, পূর্বের শেয়ার হোল্ডাররা যখন বর্তমান শেয়ারের আনুপাতিক হারে শেয়ার ক্রয়ের সুবিধা পায়, তখন তাকে রাইট শেয়ার বলে। পূর্বের শেয়ার হোল্ডাররা বর্তমান শেয়ার ক্রয়ের সময় যখন তাদের শেয়ারের আনুপাতিক হারে শেয়ার ক্রয়ের সুযোগ পায়, তখন তাকে রাইট শেয়ার বলে। অর্থাৎ সোজা কথায়, তোমার কাছে জমি বিক্রি করব, তুমি আমার পাশের বাসায় থাকো, তোমাকে ডিঙায় আমি ওই গ্রামের কারো কাছ থেকে জমি বিক্রি করব না। তো এক্ষেত্রে তোমার একটা হক আছে যে তুমি ভাই প্রতিবেশী, তুমি আগে কেনো। তো এই যে তোমার হকটা বা এই যে তোমার রাইটটা, এটাই তোমার কাইন্ড অফ রাইট শেয়ার, যে তুমি হ্যাঁ তুমি নতুন করে বিক্রির প্রস্তাব দাও, কিন্তু তোমার আগে পুরাতন যারা শেয়ার হোল্ডার আছে তারা কিনে কিনা দেখো, যদি না কেনে তারপরে পরবর্তীতে তুমি নতুন কারো কাছে বিক্রি করতে পারো। তো এটাই মূলত রাইট শেয়ারের তোমার পদ্ধতি, যে পূর্বের শেয়ার হোল্ডাররা তাদের বর্তমান শেয়ারের আনুপাতিক হারে শেয়ার বিক্রয়ের ক্রয়ের সুবিধা পেয়ে থাকে, এটাকে রাইট শেয়ার বলে। তারপরে
তো এই পদ্ধতিগুলো মূলত তোমার প্রাথমিক বাজারের শেয়ার বিক্রয়ের ক্ষেত্রে অনুসরণ করা হয়। কি কি? গণপ্রস্তাব, তারপর হচ্ছে ব্যক্তিগত বিক্রয়, এটা হচ্ছে সবথেকে দ্রুততম উপায়ে তোমার অর্থায়ন কার্যাবলী সম্পাদন করা যায় এবং সবথেকে খরচ কম। এবং জনপ্রিয় পদ্ধতি হচ্ছে প্রাথমিক গণপ্রস্তাব। তারপরে মধ্যস্থতাকারীর মাধ্যমে বিক্রয় এবং ব্রোকারের মাধ্যমে বিক্রয়। ব্রোকার হচ্ছে নতুন প্রতিষ্ঠানের ক্ষেত্রে এবং মধ্যস্থতাকারী হচ্ছে পুরাতন প্রতিষ্ঠানের ক্ষেত্রে। ঠিক আছে। আর বিশেষ সুবিধায় বিক্রয় মানে রাইট শেয়ার। রাইট শেয়ার কাকে বলে? এটা আসতে পারে, এটা ক নম্বরের জন্য ইম্পর্টেন্ট, মাথায় রাখবা, ক নম্বরের জন্য ইম্পর্টেন্ট রাইট শেয়ারটা। তারপরে তো এখানে আমরা একটা এমসিকিউ প্র্যাকটিসে চলে যাই। এখান থেকে এমসিকিউ এসেছিল যে আইপিও এর পূর্ণরূপ কি? আইপিও এর পূর্ণরূপ হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং, 4 নম্বরটা। হ্যাঁ, ইনিশিয়াল পাবলিক অফারিং। তো এই টপিক এই পর্যন্ত। এখানে মূলত বেশি একটা কিছু নেই। তোমার মূলত প্রাথমিক গণপ্রস্তাব, আইপিও, এখান থেকে তোমার কোশ্চেন আসবে, এখান থেকে তোমার সৃজনশীল আসার সম্ভাবনা কম। তো আজকের টপিক এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী টপিকে। এখন আমরা ফিনান্স প্রথম পত্রের টপিক নাম্বার 9 আলোচনা করব। তো টপিক নাম্বার 9-এ আমরা আলোচনা করব নিয়ন্ত্রক সংস্থা সমূহ থেকে। এই টপিকটা মূলত তোমার প্রচুর পরিমাণে এমসিকিউ এখান থেকে এসে থাকে। এই অধ্যায় থেকে যদি এমসিকিউ আসে, এই নিয়ন্ত্রক সংস্থা থেকে আসবে, মাস্ট আসবে। এখান থেকে তোমার এমসিকিউ একটা আসবে এবং নিয়ন্ত্রক সংস্থা থেকে তোমার মাঝে মধ্যে ঘ বা ঘ নাম্বারও কোয়েশ্চেন আসতে পারে। তবে এটা মূলত এমসিকিউ বেসড টপিক। এই টপিকটা, নিয়ন্ত্রণ সংস্থার টপিকটা মূলত তোমার এমসিকিউ বেসড টপিক। এটা একটু দীর্ঘ টপিক, জাস্ট এমসিকিউর যে লাইনগুলো, ওই লাইনগুলো আমরা খুঁজে খুঁজে কমপ্লিট করব। এবং এখান থেকে তোমরা মাস্ট নোট করবা, যেটা নোট করতে বলবো ফুল ফর্ম, যেটা নোট করতে পড়বো, বা আমাদের সালগুলা, কত সালে এই সংস্থাগুলা বা নিয়ন্ত্রণ সংস্থাগুলো তৈরি হয়, এগুলো খুব ইম্পর্টেন্ট। জাস্ট আমরা এমসিকিউ টার্গেট করে পড়বো এবং এখান থেকে হায়েস্ট গেলে একটা সিকিউ আসতে পারে, না আসতে পারে, তবে না আসার পসিবিলিটিসই বেশি। চলো দেরি না করে শুরু করি। তো নিয়ন্ত্রক সংস্থার মধ্যে প্রথম যে সংস্থাটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে তোমার বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক নিয়ে বাংলাদেশের মুদ্রা বাজার এবং মূলধন বাজার নিয়ন্ত্রণের জন্য কিছু কিছু প্রতিষ্ঠান কাজ করে। তো আমরা জানি যে মুদ্রা বাজারের নিয়ন্ত্রক হচ্ছে তোমার বাংলাদেশ ব্যাংক। মুদ্রা বাজারের নিয়ন্ত্রক হচ্ছে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক। আর মূলধন বাজারের নিয়ন্ত্রক হচ্ছে বিএসইসি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ঠিক আছে। এবং বিনা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ হচ্ছে আইডিআরএ। ঠিক আছে, আইডিআরএ। ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ হচ্ছে এমআরএ। তো এইগুলোর আমরা ফুল ফর্ম শিখবো। তো আমরা চলো দেরি না করে সামনে আগাই। তো প্রথমে আছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক হচ্ছে বাংলাদেশের মুদ্রা বাজারের অভিভাবক বলা হয় এবং বাংলাদেশের আর্থিক এবং অর্থনৈতিক সিস্টেমের জন্য কেন্দ্রীয় ব্যাংক, একটা সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এটা 1972 সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা সাল কত সালে? 1972 সালে। ওকে, আচ্ছা। বর্তমানে এটা 10টি অফিস আছে, যা মতিঝিলে এর হচ্ছে প্রধান শাখা অবস্থিত। হ্যাঁ, মতিঝিলে হচ্ছে কেন্দ্রীয় অফিস। আচ্ছা, আর টোটাল 10টা অফিস আছে। আচ্ছা, বাংলাদেশ ব্যাংকের কাজ কি কি? বাংলাদেশ ব্যাংকের কাজ হচ্ছে তোমার ঋণ নীতি তৈরি এবং বাস্তবায়ন, আর্থিক ঋণ নীতি তৈরি ও বাস্তবায়ন। ব্যাংক ও অব্যাংক আর্থিক প্রতিষ্ঠান তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ কি করা? তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করা, অর্থাৎ সার্বিকভাবে দেখাশোনা করা এবং দেশের আর্থিক বাজার প্রচার ও উন্নয়নে ভূমিকা পালন করা। তারপরে দেশের বৈদেশিক মুদ্রার মজুদ ব্যবস্থাপনা করা। তারপরে কারেন্সি, নোট সরবরাহ করে। এই যে আমরা টাকা ব্যবহার করি, এটা মূলত নোট সরবরাহ করে কে? কেন্দ্রীয় ব্যাংক সরবরাহ করে থাকে। তারপরে পেমেন্ট সিস্টেম নিয়ন্ত্রণ এবং তত্ত্বাবধান করা। এই যে বিভিন্ন ব্যাংকের নানা রকমভাবে সিস্টেম আছে, অনলাইন তোমার ট্রানজাকশন সিস্টেম আছে, এগুলো তদারকি করা এবং নিয়ন্ত্রণ করা বাংলাদেশ ব্যাংকের কাজ। সরকারি ব্যাংকার হিসেবে কাজ করা। মানি লন্ডারিং প্রতিরোধে কাজ করা। মানি লন্ডারিং মানে কি? তোমার মুদ্রা পাচার করা। এই মানি লন্ডারিং থেকে পরবর্তীতে আমাদের সৃজনশীল আসবে। ঠিক আছে, মানি লন্ডারিং পদ্ধতি, এটা থেকে পরবর্তীতে সিকিউ আসবে এবং এটা একটা আলাদা টপিক। তো ওই টপিকটা যখন যাব তখন আমরা শিখব। তারপরে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট বাস্তবায়ন করা। তো বাংলাদেশ ব্যাংকের কার্যাবলীর মধ্যে এই কয়েকটা কার্যাবলী ইম্পর্টেন্ট। কি কি? ঋণ নীতি তৈরি ও বাস্তবায়ন, তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ, কারেন্সি নোট সরবরাহ করা, পেমেন্ট সিস্টেম নিয়ন্ত্রণ এবং তত্ত্বাবধান। মেইন কথা নিয়ন্ত্রণ এবং তত্ত্বাবধান করা। এর মধ্যে কারেন্সি নোট হোক, ঋণ নীতি হোক, যাই হোক। আচ্ছা, গেল। তো বাংলাদেশ ব্যাংকের কার্যাবলী আমরা দেখলাম। তারপরে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, যেটা হচ্ছে কি তোমার মূলধন বাজারের নিয়ন্ত্রক সংস্থা। তো বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন 1993 সালে প্রতিষ্ঠিত হয়। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। 1993 সালে প্রতিষ্ঠিত হয়। তারপরে এর আগের নাম সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অফ বাংলাদেশ ছিল।
10ই ডিসেম্বর 2012 সালে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন 1993 এর একটি সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন হিসেবে পরিবর্তিত হয়েছে। কত সালে? 1993 সালে। 1993 সালে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নামে পরিবর্তন হয়েছে। আচ্ছা, চেয়ারম্যান ও কমিশন সরকার কর্তৃক নিযুক্ত এবং সিকিউরিটিজ আইন প্রণয়ন এবং সেই সাথে সামগ্রিক দায়িত্ব তারা পালন করে এবং কমিশন একটি সংবিধিবদ্ধ সংস্থা এবং অর্থ মন্ত্রণালয়ের সাথে জড়িত। যে কমিশনটা পরিচালনা করে সেই কমিশনটা মূলত একটা সংবিধিবদ্ধ সংস্থা, ঠিক আছে, এবং অর্থ মন্ত্রণালয়ের সাথে জড়িত। সংবিধিবদ্ধ সংস্থা মানে কি? সংবিধিবদ্ধ সংস্থা মানে একটা নিয়ম কানুন দ্বারা পরিচালিত। হ্যাঁ, নিয়ম কানুন দ্বারা পরিচালিত, নিয়ম দ্বারা পরিচালিত সংস্থাকে সংবিধিবদ্ধ সংস্থা বলা হয়, পরিচালিত। ওকে, গেল। তারপরে স্টক এক্সচেঞ্জের কিছু কাজ আছে। স্টক এক্সচেঞ্জ কি কি কাজ করে? তো এখানে এক তোমার লাইন ওয়াইজ দেওয়া আছে, তোমার পয়েন্ট ওয়াইজ দেওয়া আছে। স্টক এক্সচেঞ্জের ব্যবসা বা অন্য কোনো সিকিউরিটিজ বাজার নিয়ন্ত্রণ করা। কোন বাজার নিয়ন্ত্রণ করা? সিকিউরিটিজ বাজার নিয়ন্ত্রণ করা। তারপরে কি কি করা? তোমার স্টক ব্রোকার হিসেবে কাজ করা, সাব ব্রোকার হিসেবে কাজ করা, বিভিন্ন ব্যাংকের এজেন্ট হিসেবে কাজ করা, হ্যাঁ, ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করা, অবলেখকের কাজ করা, পোর্টফোলিও ম্যানেজার হিসেবে কাজ করা। এগুলো হচ্ছে তোমার বিএসএসির কাজ। তারপরে সব ধরনের মিউচুয়াল ফান্ড সহ সামগ্রিক বিনিয়োগ পরিকল্পনা, নিবন্ধীকরণ, নিরীক্ষণ ও নিয়ন্ত্রণ করা এর কাজ। সিকিউরিটিজ বাজারের সকল অনুমোদিত স্বনিয়ন্ত্রক সংস্থা নিয়ন্ত্রণ করা। তারপরে হচ্ছে ট্রেডিং জালিয়াতি ও অন্যায্য বেচাকেনা নিষিদ্ধ করা। তারপর হচ্ছে মধ্যস্থতাকারীদের জন্য প্রশিক্ষণ প্রদান করা। তারপরে ইনসাইডার ট্রেডিং নিষিদ্ধ করা। ইনসাইডার ট্রেডিং মানে কি? নিজেদের মধ্যে যে কেনাবেচা করে হুট করে একটা শেয়ার হুট করে হাইপে তুলে দেয়, তখন আবার অনেক নতুন বিনিয়োগকারী বিনিয়োগ করে, তারপরে আবার শেয়ার ধস নামে। তো এই ইনসাইড ট্রেডিং নিষিদ্ধ করা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অন্যতম কাজ। যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো গোপন তথ্যের ভিত্তিতে, যা কোনো সাধারণ জনগণ জানে না, শেয়ার ক্রয় বিক্রয় করে থাকে, তাকে বলা হয় ইনসাইডার ট্রেডিং। ইনসাইডার ট্রেডিং কাকে বলে? এটা একটু মাথায় রাখবা, যদি আসার সম্ভাবনা নাই। যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান গোপন তথ্যের ভিত্তিতে নিজেদের মধ্যে শেয়ার ক্রয় বিক্রয় করে থাকে, তখন তাকে ইনসাইডার ট্রেডিং বলে। তারপরে কোম্পানির অধিগ্রহণ বা টেক ওভার ও উল্লেখযোগ্য শেয়ারের অর্জন নিয়ন্ত্রণ করা। অর্থাৎ একটা কোম্পানি যখন বাজারে শেয়ার ছাড়বে, তখন ওই কোম্পানি যাতে টাকা নিয়ে পালিয়ে যেতে না পারে, এই জন্য কোম্পানি টেক ওভার করা হয় বা অধিগ্রহণ করা হয়। অর্থাৎ ওই কোম্পানি যদি টাকা নিয়ে চলে যেতে চায়, তখন যেন তার ম্যাক্সিমাম সম্পত্তি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে জব্দ থাকে, এই জিনিসটা নিয়ন্ত্রণ করা। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের নিরীক্ষা, তথ্য ও প্রদর্শন করা এবং গবেষণা এবং তথ্য প্রদর্শন করা। এগুলো হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাজ। তারপর হচ্ছে বিমার জন্য দেখো, মূলধন বাজার নিয়ন্ত্রণ করে কে? বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে কে? তোমার বাংলাদেশ ব্যাংক। আর বিমা নিয়ন্ত্রণ করে কে? বিমা নিয়ন্ত্রণ করে হচ্ছে আইডিআরএ, যেটার ফুল ফর্ম হচ্ছে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি। ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, দেখবা। ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি, আইডিআরএ সংক্ষেপে। এই প্রতিষ্ঠানটা তোমার বিমান নিয়ন্ত্রণ সংস্থা হিসেবে কাজ করে। তো এখানে তোমার 2010 সালের 3রা মার্চ বিমা শিল্পের আইনগত কাঠামোকে আরও শক্তিশালী করার জন্য তোমার 2টা আইন প্রণয়ন করা হয়। তো আইন 2টা হচ্ছে বিমা আইন 2010 এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন 2010। অর্থাৎ বিমা আইন বা যেই আইনই হোক, মূলত 2010 সালে প্রচলন করা হয়। এটা মাথায় রাখবে, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। বিমা আইন কত? 2010 সালের, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। বর্তমানে আমাদের দেশে 77টি বিমা কোম্পানি আছে এবং এর মধ্যে সরকারি সাধারণ বিমা, জীবন বিমা 1টি করে, বেসরকারি জীবন বিমা 30টি এবং সাধারণ বিমা 45টি। আচ্ছা, তো এই কোম্পানির কাজগুলো কি কি? বিমা নিয়ন্ত্রণকারী সংস্থা কর্তৃপক্ষের কাজ কি? তোমার পলিসি হোল্ডার ও অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট পক্ষের স্বার্থ রক্ষা করা, অর্থাৎ যারা বিমা করবে, হ্যাঁ, বিমা গ্রহীতা আছে, তাদের স্বার্থ রক্ষা করা। তারপর হচ্ছে কার্যকরভাবে বিমা শিল্প নিয়ন্ত্রণ এবং তদারক করা। তারপরে বিমা শিল্পের সুশৃঙ্খল ও ধারাবাহিকতা বৃদ্ধি নিশ্চিত করা এবং একটি দেশের প্রধান আর্থিক সেবা প্রদানকারী কর্পোরেট একটা সেক্টর তৈরি করা। তারপরে পলিসি হোল্ডার অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট যে পক্ষ আছে, তাদেরকে আন্তর্জাতিক বিমা আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ আইন তৈরি করা। সর্বোপরি বিমা শিল্প যাতে
বীমা শিল্প প্রতিষ্ঠা করা যাতে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে। তো এখানে মূলত বীমা রিলেটেড যা কিছু আছে এটা নিয়ন্ত্রণ করা এবং তত্ত্বাবধান করা বীমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাজ, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাজ। আইডিআর এর ফুল ফর্মটা এখানে মনে রাখবো, এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট আছে, এমসিকিউতে আসতে পারে। ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি। তারপরে ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি। এই তোমার শর্ট ফর্মগুলো পড়বা, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ। আর বাকিগুলো জাস্ট আমরা এমনি রিডিং করতেছি, এখান থেকে জীবনে তোমার সিকিউ কোশ্চেন আসবে না। আচ্ছা, ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ একটা আইন আছে যেটা মূলত 2006 সালের, এটাও ইম্পর্টেন্ট। 2006 সালের হচ্ছে ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন 2006, ক্ষুদ্র ঋণ 2006, বীমা 2010, ঠিক আছে, এগুলো লিখে ফেলো। কোম্পানি আইন 1993, বাংলাদেশ এনজিও এমএফআই এর জন্য একটি সক্রিয় পরিবেশ সৃষ্টি, ক্ষুদ্র ঋণ খাতের টেকসই উন্নয়নের জন্য এটি প্রতিষ্ঠিত। মূলত এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউটের জন্য একটি সক্রিয় পরিবেশ সৃষ্টির মাধ্যমে ক্ষুদ্র ঋণ খাতে টেকসই উন্নয়নের জন্য এটা প্রতিষ্ঠিত করা হয়, ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত করা হয়। এবং এনজিও হিসেবে বাংলাদেশ ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনার জন্য কর্তৃপক্ষ থেকে লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক। 2018 সালের জুন মাস পর্যন্ত এই ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রায় 805টি এনজিওকে লাইসেন্স প্রদান করেছে। এই ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কিন্তু এনজিওকে মূলত লাইসেন্স প্রদান করে, তারা যেন তাদের সহায়তা কার্যক্রম পরিচালনা করতে পারে। ক্ষুদ্র ঋণ কর্তৃপক্ষের দায়িত্ব কী? মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউটগুলোকে লাইসেন্স প্রদান করা। কি করা? লাইসেন্স প্রদান করা, যাতে নির্দিষ্ট আইনের আওতায় তারা থাকতে পারে। তারপরে মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠানগুলো লাইসেন্সের শর্তসমূহ ঠিকঠাকভাবে মেনে চলছে কিনা সেটা তদারকি করা। তারপরে কোনো ধরনের অসামঞ্জস্য হলে তাদেরকে নিষেধাজ্ঞা আরোপ করা। অর্থাৎ মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউটগুলোকে দেখাশোনা করাই মূলত ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাজ বা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির কাজ। কত সালে এটা হয়? 2006 সালের এই আইন রয়েছে। তো এখান থেকে আমরা কয়েকটা বোর্ড প্রশ্ন সলভ করব, যে নিচের কার অনুমতি নিয়ে আর্থিক বাজার শেয়ার ও বন্ড লেনদেন করা হয়ে থাকে? শেয়ার ও বন্ড লেনদেন করা হয়ে থাকে আমরা জানি যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মাধ্যমে, ঠিক আছে। বীমা উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয় কত সালে? কিছুক্ষণ আগে আমরা দেখে আসলাম। তো আমরা জানি বীমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ 2010 সালে প্রতিষ্ঠিত হয়। তো এই দুই টাইপের কোয়েশ্চেনই তোমার বোর্ড কোয়েশ্চেনে আছে এবং আরও বোর্ড কোয়েশ্চেন আছে। তো মূলত তোমরা ওইগুলো বই থেকে সলভ করে নিবা। তো আজকের টপিকের ক্লাস এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী টপিক।